কেমন আছো? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? জি স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি, আমিও ভালো আছি। বাসা সবাই ভালো আছে? জি স্যার। ওকে, আলহামদুলিল্লাহ। বাসায় পড়াশোনা চলতেছে, সবাই ভালো? জি স্যার চলতেছে তো। ওকে, ঠিক আছে। হ্যাঁ, অঙ্ক ক্লাস কেমন হলো? তোমাদের অঙ্ক ক্লাস হলো না এখন আজকে? 11টা থেকে কি ক্লাস ছিল তোমাদের? স্যার ইংলিশ ক্লাস ছিল। আহ, কে নিয়েছে? আইডি মিস। আহ, কতজন উপস্থিত ছিল তোমরা? ভুলে গেছি। ভুলে গেছো? আচ্ছা। গ্রামে যাবে না তোমরা? এদিকে কি না স্যার। গ্রামে যাবে না? রিদিতা কোথায়? রিদিতা? স্যার রিদিতাও তো ঢাকায় থাকে। আহ, ছেলেদের মধ্যে আর কেউ আছে? ওয়াহিদ? জি স্যার। আর কেউ আছে ছেলেদের মধ্যে ইংলিশ ক্লাসে? স্যার বলতে পারি না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিই। যদি কেউ আসে আমরা পরে ক্লাস সেখান থেকে আলোচনা করব। তো গত ক্লাসের আমরা যে রিপিট, গত ক্লাস থেকে রিপিট করি, ঠিক ঠিক আছে? আহ, দেখো, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, তোমরা দেখো তো, দেখতে পাচ্ছ কিনা। এর আগে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে, তোমাদের স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার দেখা জি যাচ্ছে। স্যার। আচ্ছা, আমরা মূলধন বাজেটিং এর সংজ্ঞা পড়েছিলাম। মূলধন বাজেটিং কি? মূলধন বাজেটিং হচ্ছে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণের একটা প্রক্রিয়া। ঠিক আছে? এই প্রক্রিয়া হচ্ছে স্থায়ী সম্পত্তি বিনিয়োগ, যেমন হচ্ছে আমরা যদি কোনো সম্পত্তি ক্রয় করি, তারপরে প্রতিস্থাপন করি এবং সেটা সম্প্রসারণ করি এবং আধুনিকায়ন করি, তাহলে কী হয়? মূলধন বাজেটিং এখানে প্রয়োগ করা হয়। এটুকু তো বুঝতে পেরেছো? তোমাদের বই থেকে আমরা এটা আলোচনা করেছিলাম গত কয়েকটা ক্লাসে। তারপরে আমরা আলোচনা করেছিলাম মূলধন বাজেটিংয়ের গুরুত্ব। সেটা হচ্ছে কি, মুনাফা সংক্রান্ত, যে আমাদের যে মুনাফার উপার্জন হবে, সেই উপার্জনের জন্য যে বিনিয়োগ করতে হবে, সে মুনাফা সংক্রান্ত ক্ষেত্রে আমাদের মূলধন বাজেটিংয়ের প্রয়োজনীয়তা রয়েছে। তারপর বিনিয়োগের যে আকার, বিশাল আকার, এই বিশাল আকারের মূল্যায়ন করতে গিয়ে আমাদের মূলধন বাজেটিং প্রয়োগ করার প্রয়োজন হয়। এবং ঝুঁকি বিশ্লেষণ এবং ঝুঁকির ভিত্তিসমূহ আলোচনা করতে আমাদের মূলধন বাজেটিং কী করতে হয়? গুরুত্ব দিতে হয়। এরপরে আমরা জেনেছিলাম যে মূলধন বাজেটিং কোথায় প্রয়োগ করতে হয়। সেটা হচ্ছে কি, স্থায়ী সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে মূলধন বাজেটিং প্রয়োগ করতে হয়। তারপর হচ্ছে ব্যবসায়ীর উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করার জন্য হচ্ছে মূলধন বাজেটিং প্রয়োগ করতে হয়। এছাড়া পণ্যের বৈচিত্র্যায়ন, অর্থাৎ এক পণ্যের পাশাপাশি একাধিক পণ্য নিয়ে ব্যবসা করার জন্য আমাদের মূলধন বাজেটিং প্রয়োজন হয়। আরেকটা হচ্ছে প্রতিস্থাপন এবং আধুনিকায়ন। প্রতিস্থাপন হচ্ছে আগে ধরো যে হাতে তৈরি করতা, এখন মেশিন দিয়ে করলা। আর আধুনিকায়ন হচ্ছে কি, প্রযুক্তিগত যে উৎকর্ষতা আছে একবারে অটোমেটিক, সেটা হচ্ছে কি, এই ক্ষেত্রে মূলধন বাজেটিং প্রয়োগ করা হয়। আশা করি তোমরা যদি মূলধন বাজেটিংয়ের গুরুত্ব এবং প্রয়োগ পরীক্ষায় আসে, তাহলে তোমরা উত্তর দিতে পারবে। অন্ততপক্ষে এই পয়েন্টগুলো তোমরা আলোচনা করতে পারবে, তাই না? এতটুকু বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, এখন তোমরা বই সামনে নাও। আমরা আরও জেনেছিলাম যে, কি জেনেছিলাম? আয় বলতে বিক্রয় থেকে অর্জিত অর্থকে বোঝাবে, এবং ব্যয় বলতে কি বোঝাবে? কাঁচামাল খরচ, বিক্রয় খরচ এবং অবচয়। এই সমস্ত খরচকে কি বলা হয়? অবচয়। অবচয় সহ এই ব্যয়গুলোকে আমরা কি বলবো? প্রতিষ্ঠানের খরচ বলবো বা ব্যয় বলবো। এখন আসো, আয় থেকে ব্যয় বাদ দিলে মুনাফা পাওয়া যায়। মোট মুনাফা থেকে কর বাদ দিলে হচ্ছে নিট মুনাফা পাওয়া যায়। আর নিট মুনাফার সাথে অবচয় যোগ করলে আন্তঃপ্রবাহ পাওয়া যায়। এতটুকু আমরা আলোচনা করেছিলাম, তোমাদের মনে আছে ক্লাসে? জি স্যার। ওকে, এবার আসো মূলধন বাজেটিং এর পদ্ধতি। তোমাদের বইতে চারটা দেওয়া আছে, কিন্তু দুইটা নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে? চারটা হচ্ছে কি কি? একটা হচ্ছে গড় মুনাফা হার পদ্ধতি, একটা হচ্ছে ফে ব্যাক সময় পদ্ধতি, আরেকটা হচ্ছে
নিট বর্তমান মূল্য পদ্ধতি, এটি তোমাদের বইতে এখন আলোচনা করা হয় নাই। আর চতুর্থ নম্বর হচ্ছে আভ্যন্তরীণ বা অভ্যন্তরীণ মুনাফার হার পদ্ধতি। আমরা প্রথম এবং দ্বিতীয়টা নিয়ে আলোচনা করব, তৃতীয় এবং চতুর্থটা আমরা উপরের ক্লাসে গেলে ইন্টারমিডিয়েটে গেলে আমরা আলোচনা করব, ঠিক আছে? তোমরা হচ্ছে তোমাদের ক্যালকুলেটরটা সামনে নাও আর সূত্রগুলো মুখস্থ করতে হবে। প্রথমে আসি, গড় মুনাফার হার পদ্ধতি কি? গড় মুনাফার হার পদ্ধতিতে প্রত্যাশিত নগদ প্রবাহের পরিবর্তে প্রত্যাশিত মুনাফাকে বিবেচনা করা হয়। তাহলে এই ক্ষেত্রে নগদ প্রবাহ বিবেচনা না করে তোমার হচ্ছে প্রত্যাশিত মুনাফাটাকে বিবেচনা করো, যে মোট মুনাফা কত হলো, ঠিক আছে? কত টাকা প্রতিষ্ঠানে আসলো সেটা বিবেচনার বিষয় নয়, বিবেচনার বিষয় হচ্ছে প্রতিষ্ঠানের মুনাফা কত হলো। এতটুকু বুঝতে পেরেছ? এনিওয়ান? মাইক্রোফোন অফ সবার। স্বাধীন, বুঝতে পেরেছ? জি স্যার। ওকে, তোমরা চাইলে এটাকে একটা স্ক্রিনশট দিয়ে নাও। এইটা তোমার পরীক্ষায় ভালোভাবে মুখস্থ করবে। এখান থেকে সিদ্ধান্ত নীতিগুলা পয়েন্ট আকারে মুখস্থ করবে। তার মধ্যে এই পয়েন্টগুলো যখন তোমাদের ঘ নাম্বারে অর্থাৎ 4 নম্বরে উত্তর করার জন্য এই সিদ্ধান্ত নীতিগুলো উল্লেখ করতে হয়। এই জন্য তোমরা এই সিদ্ধান্ত নীতিগুলো অবশ্যই মুখস্থ করে ফেলবে, এবং পরীক্ষায় এখান থেকে নৈবিত্তিক আসার সম্ভাবনা অনেক বেশি। প্রথমে আমরা জানবো হচ্ছে গড় মুনাফার হার পদ্ধতি কি। এই পদ্ধতিতে যেটা বিবেচনা করা হয় যে বিক্রয় করে কত টাকা আয় করলে সেটা কত টাকা আসলো সেটা বিবেচনার বিষয় নয়, আমাদের বিবেচনার বিষয় হচ্ছে প্রতিষ্ঠানের মুনাফা কত টাকা হলো। এবার আসো, প্রত্যাশিত বার্ষিক গড় নিট মুনাফাকে গড় বিনিয়োগ দিয়ে ভাগ করলে গড় মুনাফা হার পাওয়া যায়। অর্থাৎ সূত্র এখানে বিশ্লেষণ করা হয়েছে, বার্ষিক যত টাকা গড় মুনাফা হলো, যেমন ধরো যে 5 বছর আমরা প্রতিষ্ঠানের আয় হইতে থাকবে হলো, এগুলোকে আমরা গড় করব যে মোট প্রতি বছরে গড় কত টাকা আসলো। যতগুলো বছর আছে আমাদের আয়গুলোকে, বার্ষিক আয়গুলোকে আমরা যোগ করে ওই বছর দিয়ে ভাগ দেবো, এবং গড় বিনিয়োগকে আমরা ভাগ দেবো কত দিয়ে? 2 দিয়ে ভাগ দেবো। দেওয়ার পরে এই গড় বিনিয়োগ দিয়ে আমরা গড় নিট মুনাফাকে ডিভাইড করব। তাহলে আমাদের কী হবে? গড় মুনাফার হার বের হবে। এতটুকু বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, এখন আসো এই এই কথাগুলোকে এখানে আবার লেখা আছে। এই পদ্ধতিতে প্রতি বছর প্রত্যাশিত মুনাফাকে বছরের সংখ্যা দিয়ে ভাগ করে গড় মুনাফা এবং বিনিয়োগকে 2 দিয়ে ভাগ করে গড় বিনিয়োগ পাওয়া যায়। এক্ষেত্রে সূত্রটা হচ্ছে কি, গড় মুনাফার হার হচ্ছে গড় নিট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ। তাহলে সূত্রটা তোমরা মুখস্থ করে ফেলো, তোমাদেরকে 1 মিনিট সময় দিলাম। কারো কি মুখস্থ হয়েছে? জি স্যার। হ্যাঁ বলো দেখি, গড় মুনাফার হার বলো। গড় মুনাফার হার সমান গড় নেট মুনাফা বাই গড় বিনিয়োগ ইনটু 100। ইন্টু 100 না? আচ্ছা, ভেরি গুড। জি স্যার। আচ্ছা, তারপরে একজন বলেছে, তারপর পিয়ার বলো দেখি। পিয়াল। স্বাধীন বলো, গড় মুনাফার হারের সূত্রটা বলো। গড় মুনাফা হার সমান সমান গড় নিট মুনাফা ভাগ গড় বিনিয়োগ গুণ 100। 100, ওকে ঠিক আছে। নুহা বলো। গড় নেট মুনাফা ভাগ গড় বিনিয়োগ গুণ 100। আচ্ছা, ভেরি গুড। আর কেউ বলবে? রাহিম। স্যার আমি বলছি। তুমি বলছো। ওয়াহিদ। স্যার এখনো মুখস্থ হয় নাই। আচ্ছা করো, মুখস্থ করো। আচ্ছা, এবার আসো কিছু সিদ্ধান্ত নীতি আমরা জানি। সিদ্ধান্ত নীতিগুলো হচ্ছে কি কি?
প্রথমত হচ্ছে যেটা মনে রাখতে হবে, গড় মুনাফার হার যত বেশি হবে তত ভালো। তাহলে গড় মুনাফা যত বেশি হবে আমরা সেই প্রকল্পটাকে গুরুত্ব দেব বেশি। ঠিক আছে? গড় মুনাফার জি ক্ষেত্রে স্যার। হচ্ছে যেই প্রকল্পের গড় মুনাফা বেশি হবে সেই প্রকল্পটি হচ্ছে ভালো। দ্বিতীয়ত হচ্ছে ব্যাংক থেকে ঋণ নিয়ে যদি প্রকল্পের অর্থায়ন করা হয়, শর্ত কি? ব্যাংক থেকে তুমি ঋণ নিয়েছো, সেক্ষেত্রে কী হবে, ব্যাংকে কী থাকে, একটা চাহিদা থাকে, চাহিদাটা কী হচ্ছে, সুদ বা মুনাফা। তাহলে গড় মুনাফার হার যদি কী হচ্ছে সুদ অপেক্ষা কম হয়, তাহলে ঋণ পাওয়া যাবে না। ঋণ পাওয়া যাবে? যাবে না। আচ্ছা, এমত অবস্থায় গড় প্রকল্পটি, মানে এই প্রকল্পটির গড় মুনাফা অধিকতর হচ্ছে গ্রহণযোগ্য। যদি কি হচ্ছে ব্যাংক থেকে আমরা ঋণ নেই, তাহলে কি হচ্ছে ঋণের যদি সুদটা আহ, আমাদের উপার্জিত অর্থ থেকে কি হয়, কম হয়, তাহলে আমরা ঋণ পাবো না। সেক্ষেত্রে কি হবে, আমাদের গড় মুনাফাটা ঋণের সুদ থেকে বেশি হইলে সেটা আমরা গ্রহণ করব। এটা হচ্ছে যদি একটা প্রকল্প হয়। কয়টা প্রকল্প? একটা প্রকল্প। একটা প্রকল্প হলে, একটা প্রকল্প হলে এই ক্ষেত্রে তোমাকে এটা বিবেচনা করতে হবে। এবার আসো 3 নম্বরে। কোনো কোনো কোম্পানির ক্ষেত্রে গড় মুনাফা একটি সর্বনিম্ন হার নির্ধারিত থাকে। আমরা অঙ্ক করার সময় তোমরা লক্ষ্য করবে বিভিন্ন অঙ্কে উল্লেখ করা থাকে যে এই প্রকল্পের গড় মুনাফা এত। তো যদি এরকম উল্লেখ করা থাকে, তাহলে নির্দিষ্ট কোনো বিনিয়োগ বা প্রকল্পের জন্য নিহিত আহ, গড় মুনাফার হার কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃক নির্ধারিত সর্বনিম্ন হার থেকে কম হলে সেটা বাতিল হবে, বর্জন হবে। ঠিক আছে? যদি কোনো কোম্পানি নির্ধারণ করে দেয় যে বিনিয়োগ গড় মুনাফার হার এত, যদি তার থেকে কম হয় তাহলে সেটা আমরা কী করবো, বর্জন করব বা বাতিল করব। ক্লিয়ার? এটা হচ্ছে একটা প্রকল্পের ক্ষেত্রে। কটা প্রকল্পের ক্ষেত্রে? কটা প্রকল্পের ক্ষেত্রে এটা হবে? একটা 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 প্রকল্পের প্রকল্প। ক্ষেত্রে। আচ্ছা, যদি কি হয় গড় মুনাফার হার কাঙ্ক্ষিত হারের থেকে বেশি হয় সেটা গ্রহণযোগ্য। এবার হচ্ছে 4 নম্বরে, 4 নম্বর সিদ্ধান্ত নীতি হচ্ছে একাধিক প্রকল্প। এটা হচ্ছে একাধিক, ধরো যে তোমাদের পরীক্ষায় 2টা থাকবে, এর বেশি থাকবে না। একাধিক প্রকল্পের ক্ষেত্রে উপরি বর্ণিত নীতি অনুসারে গ্রহণযোগ্য বিনিয়োগের সুযোগ বা প্রকল্পে এগুলো ক্রম অনুসারে সাজাতে হবে, যে কোনটার আগে কোনটা, কোনটার গড় বিনিয়োগের হার সবচেয়ে বেশি সেটা আগে, তারপরে যেটা দ্বিতীয়ত সেটা দ্বিতীয়তে, তারপর যেটা 3 নম্বরে সেটা 3 নম্বরে। এভাবে কী করতে হবে, সাজাতে হবে। এবং প্রতিষ্ঠানের মুনাফা যদি কী হয়, পর্যাপ্ত থাকে, তাহলে প্রয়োজনীয় সংখ্যক বিনিয়োগের মানে সুযোগ বা প্রকল্প নির্বাচন করতে হবে। এই সিদ্ধান্ত নীতিগুলা কারো বুঝতে সমস্যা আছে? না না স্যার। স্যার। আচ্ছা, আমরা অঙ্ক করার সময় কিন্তু এই সিদ্ধান্ত নীতিগুলো আমাদের প্রয়োজন হবে। তোমরা স্ক্রিনশট দিয়েছ? জি স্যার। ওকে, ভেরি গুড। এবার আসো আমরা আবার সূত্রটা দেখে নিই। গড় নিট মুনাফার হার হচ্ছে গড় নিট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ ইন্টু 100। এই 100 না দিলেও চলে। সেক্ষেত্রে কি হয়, দশমিক আসলে সেটাকে 100 দিয়ে গুণ করলে আমাদের উত্তর বের হয়ে যাবে, পার্সেন্টেজে চলে আসবে। এবার আসো আরও কিছু সিদ্ধান্ত জানি। মোট মুনাফা সমান হচ্ছে বিক্রয় বিয়োগ চলতি ব্যয় বিয়োগ স্থায়ী খরচ বিয়োগ অপচয়। এটা তোমাদের নবীর থেকে আসবে। ক্লিয়ার? জি স্যার। মোট মুনাফা হচ্ছে বিক্রয় বিয়োগ চলতি ব্যয় বিয়োগ স্থায়ী ব্যয় বিয়োগ অবচয়। এবার আসলে নিট মুনাফা কি? নিট মুনাফা হচ্ছে মোট মুনাফা বিয়োগ কর। নিট মুনাফাটা কি, একবারে সিম্পল, মোট মুনাফা বিয়োগ কর। এবার আসলে নিট মুনাফা যদি আমরা সরাসরি বের করতে চাই, তাহলে কি হবে, বিক্রয় বিয়োগ চলতি ব্যয় বিয়োগ স্থায়ী ব্যয় বিয়োগ অবচয় বিয়োগ কর। এটা তো এত কঠিন কিছু না, কঠিন কিছু? না স্যার। ওকে। এবার সব গড় নিট মুনাফা কীভাবে বের করতে হয়, নিট মুনাফাগুলোর যোগ করতে হয় এবং কোন বছরে মানে ক্ষতি হলে সেটা বিয়োগ করতে হয় এবং বছরের সংখ্যা দ্বারা ভাগ করতে হয়। তাহলে এইটা করার পরে আমরা সূত্র লিখতে পারি, গড় নিট মুনাফা হচ্ছে কি, মোট নিট মুনাফা ডিভাইডেড বাই বছরের সংখ্যা। ক্লিয়ার? জি স্যার। ওকে। এবার আসো গড় বিনিয়োগ। গড় বিনিয়োগ হচ্ছে কি, বিনিয়োগ যোগ ভগ্নাশেষ মূল্য। ভগ্নাশেষ মূল্য কি? ভগ্নাশেষ মূল্য কি কেউ বলতে পারবে? না স্যার।
অর্থাৎ একটা সম্পদ যদি তুমি ব্যবহার করার পরে বিক্রি করে দাও, তাহলে সেক্ষেত্রে কত টাকা পাবে, এটা হচ্ছে ভগ্নাশেষ মূল্য। অর্থাৎ তুমি একটা প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে, বিনিয়োগ করার পরে ধরো যে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে ওই প্রকল্পের অংশটুকু যত টাকায় বিক্রি করতে পারবে। যেমন তোমরা অনেকে দেখেছো যে আমাদের আশেপাশে যে মতিঝিল এলাকায় মেট্রো রেল চলতেছে না, নির্মাণ কাজ। তোমরা কি মতিঝিল গিয়েছিলে? হ্যালো, হ্যালো। জি স্যার। হ্যাঁ, রেসপন্স দিও, মাইক অফ করো না। তাহলে হচ্ছে এই যে প্রকল্প শেষে যখন মেট্রো রেল সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে, এই তৈরি হয়ে যাওয়ার পরে যখন এই লোহা লক্কর বা অন্যান্য যে আহ, যে বিভিন্ন সিমেন্টের ব্যাগ ওই ইত্যাদি যেই টাকায় বিক্রি করা হবে বা বিক্রি করা যাবে, এটাই হচ্ছে ভগ্নাশেষ মূল্য। তাহলে একটা প্রকল্প শেষ হয়ে যাওয়ার পরে প্রকল্পের যে ব্যবহৃত জিনিসগুলো আছে এগুলো যখন বিক্রি করে দেব, যেই টাকা আমরা উপার্জন করতে পারবো সেটাই হচ্ছে আমাদের ভগ্নাশেষ মূল্য। ভগ্নাশেষ মূল্য কি তোমরা যদি খ নাম্বারে আসে লিখতে পারবে না? জি হ্যাঁ স্যার। স্যার বুঝছি। আচ্ছা, এটা তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও। এখান থেকে নৈবিত্তিক আসবে। আচ্ছা, এবার আমরা অঙ্কতে যাই। তাহলে তোমরা মূলধন বাজেটিং কি জানো, তাই না? মূলধন বাজেটিং কি, এটা নিয়ে কারো কোনো সন্দেহ আছে? মূলধন বাজেটিং এর সংজ্ঞা দিতে পারবে না তোমরা? স্যার। জি স্যার। কি কারো কোনো এই মূলধন বাজেটিং সম্পর্কে কি কোনো প্রশ্ন আছে, বুঝতে পারো নাই? না স্যার। আচ্ছা, মূলধন বাজেটিং এর গুরুত্ব কি কি তোমরা জানো, তাই না? গুরুত্ব কি? মুনাফা সংক্রান্ত, তারপর হচ্ছে বিনিয়োগ সংক্রান্ত, আর কি আরেকটা নাম বলো দেখি। ঝুঁকি ভিত্তিক। হ্যাঁ, ঝুঁকি ভিত্তিক, মনে আছে। ঝুঁকির ভিত্তিতে। হ্যাঁ, তারপর হচ্ছে কি নিট মুনাফার সূত্রটা তোমরা জানো, তাই না? একটু আগে আমরা আলোচনা করেছিলাম। মূল- আচ্ছা, এবার আসো আমরা অঙ্কতে চলে যাই। আমরা আজকে গড় মুনাফাটা নির্ণয় করব। প্রথমে আসো, যেটা জানি, নগদ আন্তঃপ্রবাহ জিনিসটা কি? মুনাফা, নিট মুনাফার সাথে অবচয় যোগ করলে যে অর্থ পাওয়া যায় তাকে হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ বলে। নিট মুনাফার সাথে অবচয় যোগ করলে যে অর্থ পাওয়া যাবে সেটাকে আমরা কি বলবো? নগদ আন্তঃপ্রবাহ বলবো। এখন আমরা সিদ্ধান্ত নীতি, এখানে আমরা আবারও সিদ্ধান্ত নীতিতে যাই। একাধিক প্রকল্পের ক্ষেত্রে যেই প্রকল্পের গড় মুনাফার হার বেশি হবে সেটি গ্রহণযোগ্য। তাহলে ওখানে যে সিদ্ধান্ত নীতিগুলো আছে তার সাথে তোমরা এটাকে গুরুত্ব দিবে বেশি। তোমাদের পরীক্ষায় দুইটি প্রকল্প থাকে, সাধারণত অত প্যাচ থাকে না। এবার আসো তোমরা যে কাজটা আজকে করবে, এখন করবে, ব্যবসায়ী সুমন সাহেব নতুন ডিজাইনের জুতা উৎপাদনের লক্ষ্যে 4 বছরের জন্য 10 লক্ষ টাকা বিনিয়োগের কথা ভাবছেন। তাহলে এখানে বিনিয়োগের পরিমাণ কত? 10 লক্ষ 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা, যা থেকে বিক্রি হতে পারে যথাক্রমে 2 লক্ষ, 5 লক্ষ, 3 লক্ষ এবং 7 লক্ষ। তাহলে মোট কত আসে দেখো দেখি, 2+5+3+7 কত আসে? যোগ করো দেখি, 17 17 লক্ষ। ভালো করে যোগ করো। 2+5 11 যোগ লক্ষ। 7+10, সরি, 3+7, 17 না। 2 লক্ষ যোগ 5 লক্ষ যোগ 3 লক্ষ যোগ 7 লক্ষ কত আসে? 15 লক্ষ। কত আসছে? 17। 15 লক্ষ টাকা। বিনিয়োগ হচ্ছে 4 লক্ষ। ঠিক আছে, বিনিয়োগ হচ্ছে 4 বছরের জন্য 10 লক্ষ টাকা বিনিয়োগ। আর বিক্রয় থেকে আয় হচ্ছে কত? মানে বিক্রয় থেকে যে অর্থ পাওয়া গেছে সেটা হচ্ছে 2 আর 5 কত? 7। হ্যালো, জি স্যার। হ্যাঁ, 17 লক্ষ টাকা। 2+5 7, 7 আর 3 কত? 10, 10 আর 7 17। এবার আসে বলছে কি চলতি খরচ হচ্ছে বিক্রয়ের 20%। তাহলে 2 লক্ষের উপর 20% দিবে। আবার 5 লক্ষের উপর 20%, 3 লক্ষের উপরে হচ্ছে কি হবে?
আর 20% দিবে, 7 লক্ষের উপর 20% দিবে। এটা কি কোনো কঠিন কাজ? তারপরে বলা আছে কি, স্যার আবার বলেন তো। মানে আমরা এই অঙ্কটা করব ষাট আকারে। তো প্রথম বছর হচ্ছে 2 লক্ষের উপরে চলতি খরচ হচ্ছে 20%, দ্বিতীয় বছরে হচ্ছে 5 লক্ষের উপর 20%, তৃতীয় বছরে 3 লক্ষের উপর 20%, চতুর্থ বছরে হচ্ছে 7 লক্ষের উপর 20%। এটা আমরা কী করবো, চলতি খরচ বের করবো। এবার স্থায়ী খরচ আছে কত, প্রতি বছর হচ্ছে 2 লক্ষ টাকা করে। তাহলে প্রথম বছরে 2 লক্ষ, দ্বিতীয় বছরে 2 লক্ষ, এভাবে চতুর্থ বছরে ও 2 লক্ষ টাকা হবে। করের হার বলা আছে 30%। তাহলে যদি মুনাফা হয় তাহলে কর দিতে হবে, আর যদি মুনাফা না হয় তাহলে কর দিতে হবে না। এছাড়া কী আছে, অবশ্যই বের করে দেওয়া আছে 20,000 টাকা করে। এখন বলছে প্রতিষ্ঠানটির আদর্শ গড় মুনাফার হার হচ্ছে 20%। আমরা প্রথম যে দ্বিতীয় যে সিদ্ধান্ত পড়েছিলাম, যদি প্রতিষ্ঠানে কী আছে গড় মুনাফার হার বলে দেয়, এই 20%-এর নিচে গেলে কী হবে, প্রকল্পটি বাতিল করে দেওয়া হবে। যদি 20%-এর উপরে থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে এটি গ্রহণ করা হবে একটা প্রকল্পের ক্ষেত্রে। কয়টা প্রকল্পের ক্ষেত্রে? একটা প্রকল্পের ক্ষেত্রে। যেহেতু আমরা মাত্র একটা প্রকল্প নিয়ে আলোচনা করতেছি, সেহেতু আমাদেরকে প্রতিষ্ঠানের এই আদর্শ গড় মুনাফার হারটা বিবেচনা করতে হবে। এবার তোমরা ঘর করে ফেলো। এবং কি করতে বলছে, উপরোক্ত তথ্য হতে সুমনের বিনিয়োগকৃত নিট মুনাফা বা ক্ষতি প্রথম বছর, এটা আরেকটা অংশ, ঠিক আছে, এটা আরেকটা অংশ। তোমরা এটা চাইলে এটা করতে পারো, পরবর্তীতে এটা লাগবে। তো প্রথম বছর বলছে 60,000 টাকা লস হয়েছে, দ্বিতীয় বছর হচ্ছে 1,26,000 টাকা, তৃতীয় বছরে 14,000 টাকা, এবং চতুর্থ বছরে 2,38,000 টাকা ধরে জনাব সুমনের বিনিয়োগ করা যথার্থ হবে কিনা পরামর্শ দাও। তাহলে এই একটা অংশ, তারপরেরটা হচ্ছে আরেকটা অংশ। ক্লিয়ার? তোমরা এটাকে একটা স্ক্রিনশট দিয়ে দাও, অথবা তোমরা ইউটিউবে তোমাদের ক্লাস শেষ হওয়ার 10 মিনিটের মধ্যে এটা আপলোড দেওয়া হবে, সেখান থেকে আরেকবার দেখে নিও। হ্যাঁ, জি স্যার। জি স্যার আমি দেখছি। আচ্ছা, এখন আসো ঘরটা করো। কীভাবে ঘর করবে, বছরের সংখ্যা যতগুলো হবে তার চেয়ে কী হবে, আমাদের কলমের সংখ্যা একটা বাড়বে। সেটা হচ্ছে কি, বিবরণের ঘর। বিবরণ, টাকার পরিমাণ ব্র্যাকেটে লিখবা, লক্ষ টাকার চাইলে লক্ষ টাকা লিখতে পারো, অথবা টাকা যদি তুমি লক্ষ টাকা না দাও তাহলে এভাবে লক্ষ আহ, অঙ্ক দিয়ে বোঝাতে হবে। আর যদি লক্ষ টাকা দাও তাহলে 2 লিখলে হবে, 2, 5, 3, 7 লিখলেও চলবে। বুঝাতে পেরেছি আমি? জি স্যার। ওকে। এবার সব প্রথম বছরে আমাদের কি ছিল, বিক্রয় পরিমাণ, যেহেতু বিবরণগুলো সব একই থাকবে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি বিক্রয় বিয়োগ চলতি ব্যয় বিয়োগ স্থায়ী ব্যয় বিয়োগ অপচয়। তারপর হচ্ছে যদি করযোগ্য মুনাফা বা ক্ষতি, তাহলে প্রথম বছরে বিক্রয় পরিমাণ ছিল 2 লক্ষ, লিখলাম। দ্বিতীয় বছরে 5 লক্ষ, তৃতীয় বছরে 3 লক্ষ, চতুর্থ বছরে 7 লক্ষ। এবার আসো আমাদেরকে ক্যালকুলেটিং করে বের করতে হবে যে বিক্রয়ের উপরে 20%, তাহলে 2 লক্ষ টাকার উপরে 20% দিলে কত আসে, বের করে দেখি। কত টাকা আসছে? 40,000। 40,000। দ্বিতীয় বছরটা বের করে দেখি, 5 লক্ষ টাকার উপরে 20% দাও। স্যার 1 লক্ষ। 1 লক্ষ, হ্যাঁ। তৃতীয় বছর 3 লক্ষ টাকার উপরে 20% দাও। স্যার 60,000। 60,000। 7 লক্ষের উপরে দাও, 7 লক্ষের উপরে 20%। তাহলে এই পার্সেন্টেজটা কি হবে, সব বছরে একই থাকবে। স্যার 1,40,000। 1,40,000, ভেরি গুড। এবার আসো আমরা হচ্ছে এখন হচ্ছে এখানে বিক্রয় থেকে চলতি ব্যয় বাদ দিব। তাহলে কি হবে, 2 লক্ষ থেকে 40,000 বাদ দিলে থাকে 1,60,000, 5 লক্ষ থেকে 1 লক্ষ বাদ দিলে থাকে 4 লক্ষ, 3 লক্ষ থেকে 60,000 বাদ দিলে থাকে হচ্ছে তৃতীয় বছরে 2,40,000 টাকা, চতুর্থ বছরে 7 লক্ষ থেকে 1,40,000 বাদ দিলে থাকে হচ্ছে 5,60,000 টাকা। এবার আসো স্থায়ী খরচ কি আছে, বলা আছে প্রতি বছর 2 লক্ষ টাকা করে। তাহলে একবারে প্রথম থেকে চতুর্থ বছর পর্যন্ত 2 লক্ষ টাকা বিয়োগ দাও, কত আসে? 1,60,000 থেকে 2 লক্ষ বিয়োগ দিলে থাকে কত? স্যার 40,000। 60,000। হ্যাঁ জি না স্যার। না, এক 40,000। 40,000 টাকা হচ্ছে কি বিয়োগ না? জি স্যার। ওকে, ব্যাকেট দাও।
তারপর তারপর দ্বিতীয় বছরে যাও, 4 লক্ষ থেকে 2 লক্ষ বাদ দিয়ে থাকে কত? তা 2 লক্ষ। 2 লক্ষ টাকা। তৃতীয় বছরে যাও, 2,40,000 থেকে 2 লক্ষ টাকা বাদ দাও, 40,000। 40,000। 40,000। আচ্ছা, 5,60,000 থেকে 2 লক্ষ বাদ দাও, তো 3,60,000। 3,60,000। ওকে, ভেরি গুড। এবার আমাদের প্রশ্নে কি বলা ছিল? অবশ্যই প্রতি বছর কত? 3,60,000 অবশ্যই 20,000 টাকা করে বলছে না প্রশ্নে আমাদের? মনে আছে তোমাদের প্রশ্নটা? জি স্যার। হ্যাঁ। তাহলে প্রতি বছর, অবশ্যই 20,000। হ্যাঁ অবশ্যই 20,000 টাকা করে প্রতি বছর থেকে বাদ দাও। তাহলে দেখো আমাদের প্রথম বছরে 40,000 টাকা এমনি হচ্ছে দেনা, তার উপরে হচ্ছে আরো 20,000 টাকা বাদ দিতে হবে। তাহলে মাইনাসে মাইনাসে কত হবে? 60,000 টাকা ঋণাত্মক হবে না? প্লাস। প্লাস হবে। এটা তো অঙ্ক না, আমরা গুণ করতেছি না, ওটা তো হচ্ছে গুণের বেলা, মাইনাসে মাইনাসে প্লাস। কিন্তু যোগ বিয়োগের বেলা কি থাকবে? মাইনাসে মাইনাসে যোগ করবো, কিন্তু চিহ্ন থাকবে ঋণাত্মক। তাহলে 40 থেকে 40 -40 -60, তাহলে কত আসতেছে? -60। -60। 60,000 টাকা। আর বাকি বছরগুলো থেকে বাদ দাও, 2 লক্ষ থেকে 20,000 টাকা বাদ দিলে কত থাকে? 1,80,000। ওকে, তৃতীয় বছর করো, 20,000। 20,000। চতুর্থ বছর, 2,40,000। ওকে ঠিক আছে, ভেরি গুড। এখন আসো আমাদের, দেখো প্রথম বছরে কি আমরা কি মুনাফা অর্জন করতে পেরেছি? না স্যার। আমাদের ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি হলে কি সরকারকে কর দিতে হবে? না স্যার। না, দেওয়া লাগবে না। তাহলে দ্বিতীয় বছরে কত? যেহেতু লাভ হয়েছে, দ্বিতীয় বছর থেকে চতুর্থ বছর পর্যন্ত লাভ হয়েছে, এই লাভের উপরে 30% কর দাও। তাহলে 1,80,000 গুণন 30% কত আসে দেখো? তা 54,000। ভেরি গুড। তারপর তৃতীয় বছরে যাও, 20,000 টাকার উপরে 30%, তা 14,000। 14,000। আবার করো দেখি, 20,000 টাকার উপরে 30% দাও তো দেখি, 20,000 টাকার উপরে 30%, কত টাকা আসছে? স্যার 6,000 টাকা। 6,000 টাকা। চতুর্থ বছরে যাও, 3,40,000 উপরে 30% দাও, তারা 1,02,000। ওকে 1,02,000 টাকা। এখন বিয়োগ দাও, তাহলে নিট মুনাফা বা ক্ষতি কত আসে? প্রথম বছরে দেখো 60,000 টাকা ক্ষতি। তারপর দ্বিতীয় বছর হচ্ছে 1,80,000 থেকে 54,000 টাকা বাদ দিলে হচ্ছে 1,26,000 টাকা। তারপর হচ্ছে তৃতীয় বছরে 20,000 টাকা থেকে 6,000 টাকা গিয়ে থাকে 14,000 টাকা। চতুর্থ বছরে হচ্ছে 3,40,000 থেকে 1,02,000 টাকা বাদ দিলে থাকে 2,38,000 টাকা। এখন আসো, আমাদের নিট মুনাফা বা ক্ষতি বের হয়ে গেছে। এবার সেটার সাথে অবশ্যই যে আগে বাদ দিয়েছিলাম সেই অবশ্যইটা যোগ করো। অবশ্যই যে প্রত্যেক বছরে 20,000 করে বাদ দেওয়া হয়েছিল। হ্যাঁ, ওকে। অবশ্যই যোগ করো। তাহলে 60,000 টাকার সাথে -60,000 যোগ 20,000 থাকে কত? আরো 40,000 টাকা লস। তারপর 1,26,000 সাথে 20,000 টাকা যোগ করলে হচ্ছে 1,46,000 টাকা। 14। আর তারপর হচ্ছে কত? তৃতীয় বছরে 14,000 সাথে 20,000 যোগ করলে হচ্ছে আন্তঃপ্রবাহ 34,000 টাকা। আর চতুর্থ বছরে 2,38,000 সাথে 20 যোগ করলে হচ্ছে 2,58,000 টাকা। এতটুকু সবাই বুঝতে পেরেছো? স্বাধীন? জি স্যার। স্যার। ওকে, ভেরি গুড। এটা বের করতে পারবে না তোমরা? জি স্যার। দেখো প্রশ্নে দেওয়া আছে, শুধু তুমি ক্যালকুলেটিং করলে। প্রশ্নের মধ্যে সব কিন্তু তথ্য দেওয়া আছে, শুধু তোমাকে অ্যাসেম্বলি করতে হবে, সংগঠিত করে ক্যালকুলেটিং করে লিখতে, যোগ বিয়োগ করতে হবে। তাহলে এবার আমাদের নিট মুনাফাগুলো মনে রাখো তোমরা। প্রথম বছরে -40, দ্বিতীয় বছরে 1,46,000, তৃতীয় বছরে 34, চতুর্থ বছরে হচ্ছে 2,38,000 টাকা, 58,000 টাকা, সরি। এখন আমাদের কি করতে হবে? যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই নিট মুনাফা বের করতে হবে। আর 10 মিনিট আছে, কেটে যাবে। দেখো তাহলে মোট বছরের সংখ্যা -60 ধরে 1,26,000,
যোগ 14 যোগ 2,38,000, এটাকে ভাগ দিতে হবে বছরের সংখ্যা দিয়ে। তাহলে কত আসলো? 3,18,000 টাকাকে 4 দিয়ে ভাগ দিলে হচ্ছে ৭৯,৫০০ টাকা। ঠিক আছে, গড় নিট মুনাফা বের হয়েছে। এনিওয়ান? জি স্যার। ওকে, এখন হচ্ছে গড় বিনিয়োগকে ভাগ দিতে হবে। যেহেতু আমাদের এই প্রকল্পে কোনো ভগ্নাশেষ মূল্য কথা বলা নাই, বলা আছে? না নাই, স্যার। তাহলে ভগ্নাশেষ মূল্য হচ্ছে 0। আমাদের বিনিয়োগের পরিমাণ হচ্ছে 10 লক্ষ টাকা। তো আমাদের সূত্র হচ্ছে হচ্ছে প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাশেষ মূল্য ডিভাইড বাই 2। যত বছর প্রকল্পের মেয়াদ থাকুক না কেন, ভাগ দিতে হবে কত দিয়ে? বিনিয়োগের বেলা 2 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে প্রতি বছরে গড় বিনিয়োগ কত হচ্ছে? 5 লক্ষ টাকা। এখন এই গড় নিট মুনাফা হচ্ছে ৭৯,৫০০ টাকা, তাকে ভাগ দিতে হবে 5 লক্ষ টাকা। তাহলে কত আসে? ৭৯,৫০০ ভাগ 5 লক্ষ কত আসে দেখো দেখি। স্যার 5 লক্ষ টাকাটা কোথা থেকে আসছে? 5 লক্ষ টাকা হচ্ছে প্রাথমিক বিনিয়োগ, হচ্ছে আমাদের 10 লক্ষ। 10 লক্ষকে ভগ্নাংশেষ মূল্য এখানে শূন্য, এই যেহেতু শূন্য, তাহলে 10 লক্ষকে শূন্যর সাথে যোগ করলে 10 লক্ষই হবে, আর ভাগ দিতে হবে 2 দিয়ে। তাহলে 5 লক্ষ টাকা আসলো গড় বিনিয়োগ। সূত্র অনুযায়ী হচ্ছে কি, গড় নিট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ। তো গড় বিনিয়োগ হচ্ছে 5 লক্ষ টাকা, আর গড় নিট মুনাফা হচ্ছে ৭৯,৫০০। এখন এই ৭৯,৫০০কে ভাগ দিতে হবে 5 লক্ষ টাকা দিয়ে। কত আসছে? 0.159, তাই না? জি স্যার। এটাকে 100 দিয়ে গুণ দাও। তোর আসলে কত? 15.90%। এখন আসো, আমাদের প্রশ্নে কি বলা আছে? প্রশ্নে বলা আছে 20%, তাই না? যে আদর্শ গড় ছিল 20%। তাহলে আমরা এখানে লিখবো উদ্দীপকের প্রকল্পটির গড় মুনাফার হার হচ্ছে 15.90%, যা প্রতিষ্ঠানটির আদর্শ গড় মুনাফার হার 20% থেকে কম। এমত অবস্থায় উক্ত প্রকল্পে জনাব সুমনের বিনিয়োগ যথার্থ হবে না, অর্থাৎ প্রকল্পটি বাতিল করা হলো। ঠিক আছে, এটা লিখবা। যে জন্য কী হবে? প্রকল্পটি বাতিল করার জন্য সুপারিশ করা হলো। বুঝতে পারছো? জি স্যার। ওকে, পরীক্ষা কিন্তু আসবে। এখন আসো বাড়ির কাজ দেখো। বাড়ির কাজটা স্ক্রিনশট দিয়ে নাও। স্ক্রিনশট দিয়েছ? র্যাঙ্কস লিমিটেডের প্রকল্পে আর এটা তো আপনার শেষ ক্লাস না? না, আমাদের ঈদের আগ পর্যন্ত, অর্থাৎ আমরা বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস করবো ইনশাল্লাহ। শুক্রবারে বাদ দিয়ে শনিবারে তো ঈদ, তাই না? আমরা বৃহস্পতিবার পর্যন্ত আমরা ক্লাস চালাই যাবো, অন্ততপক্ষে আমার ক্লাসগুলো চলবে। কালকের পরে থেকে স্কুল বন্ধ না? স্কুল তো বন্ধ। স্কুল তো হয়তো সম্ভবত আগস্ট মাসের 9 তারিখ বা 10 তারিখ খুলতে পারে। তবে আমার ক্লাসগুলোয় তোমাদের ফিনান্স ক্লাসটা হচ্ছে বৃহস্পতিবার পর্যন্ত চলবে। না, বৃহস্পতিবার বলতে বুধবার চলবে আর কি, আগামী বুধবার পর্যন্ত চলবে। বুধবারের ক্লাসটা তোমাদের হচ্ছে, তারপরে বন্ধ দেবো। মিস না বললে হবে না। আচ্ছা লেখো, র্যাঙ্কস লিমিট, তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নাও। যে প্রকল্প, একটা দোয়েল প্রকল্প, একটা শালিক প্রকল্প। এটা মেয়াদ হচ্ছে 3 বছর। প্রথম বছর হচ্ছে এখানে দেওয়া আছে, টাকা পরিমাণ দেওয়া আছে, চলতি ব্যয় দেওয়া আছে, স্থায়ী খরচ দেওয়া আছে, করের হার দেওয়া আছে এবং অবচয় বের করে দেওয়া আছে। তোমাদেরকে কী করতে হবে? দোয়েল প্রকল্পের গড় মুনাফার হার বের করতে হবে, এবং র্যাঙ্কস লিমিটেড কোম্পানির কী করতে হবে? বিনিয়োগের জন্য কোন প্রকল্পটি গ্রহণযোগ্য সেটা যুক্তি সহকারে উল্লেখ করতে হবে। এবং তোমরা এটা আমাকে পাঠাবে, আমার ইমোতে পাঠাবে অথবা আমার ফেসবুকে পাঠাবে। না হলে স্কুল খুললে ক্লাসে জমা দিতে হবে। এটার উপরে তোমাদের 10 নাম্বার। স্যার, জি স্যার। স্যার এটাতে ইউটিউবে ক্লাস করছি তো, আমি এসডব্লিউ করছি এটা। আচ্ছা ঠিক আছে, আমাকে পাঠাই দিও। স্যার আমি তো ইমো নাম্বার জানি না। আচ্ছা লেখো 0192 লিখছি। 092 300, 3টা শূন্য। স্যার এত শূন্য কেন? হ্যাঁ, জীবনটা শূন্যময়। 3691 লিখেছ? হ্যাঁ, এখন বলো। জি স্যার। বলো দেখি নাম্বারটা বলো। 0192000369 ওকে, এটা দিয়ে আমাকে আমার ইমোতে পাঠিয়ে দিও।
ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আল্লাহ হাফেজ, গুড বাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।